হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমার আজকের আরও একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। বুধবার সকাল এখন 8টা। ঘরের ভেতরের কাজগুলো সব হয়ে গেছে, যেমন ধরুন ওই ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, ওই কাজগুলো হয়ে গেছে। এখন জামা কাপড়গুলো মেলছি। তবে এগুলো আজকের কাচা নয় জানেন, কালকে বিকেলবেলা স্নান করেছি 4টের সময়। স্নান করে নিয়ে আমার আর জামা কাপড়গুলো মেলার ধৈর্য ধরেনি, কারণ ভিডিও এডিট করতে বসে গিয়েছিলাম। যদিও কালকে আমি ভিডিও আপলোড দিতে পারিনি, কিন্তু এডিট করেছিলাম সম্পূর্ণ। ভিডিও সম্পূর্ণ এডিট করা হয়ে যাওয়ার পর শুধু ভয়েস ওভারটা করতে বাকি ছিল। তারপর বিকেলবেলা এমন একটা কাজ পড়ে গেল, যার জন্য ভিডিওটা আর কালকে আপলোড দেওয়া হলো না। সেই জন্য আজকে সকাল থেকেই মনটা ভীষণ খারাপ। তো যাই হোক, আজকে সম্ভবত চেষ্টা করছি যাতে ভিডিওটা আপলোড দিতে পারি। পরশুর ভিডিওটা কালকে আপলোড দেওয়ার কথা ছিল, আর আজকের ভিডিওটা তো স্বাভাবিকভাবেই কালকে আপলোড দেব। উঠোনটা ঝাঁট দিয়ে একেবারেই বাসনগুলো ধুয়ে নিলাম, তা না হলে একটা দুটো করে সেই দুপুরবেলায় এত বাসন জমা হবে, তখন আবার এতগুলো বাসন একসঙ্গে ধুতে কষ্ট হয়। আর আমাদের কাজের দিদি সেই যে ছেড়েছে নাতনির বিয়ের সময়, তখন থেকে আর বাসন ধুতে আসেনি। মনে হয় আর আসবে না, কি হবে এখন কি জানি। তবে কি জানেন তো, সব কিছুই মানুষের অভ্যেস। বাসন ধুতে ধুতে এখন একটা অভ্যেস হয়ে গেছে। আগে যেরকম বাসন ধোয়া অভ্যেস ছিল না, যেহেতু লোকে বাসনগুলো ধুতো, এখন বাসন ধুতে ধুতে অভ্যেস হয়ে গেছে, আর অতটা কষ্ট হয় না। যখন যেটা তখন সেটা ধুয়ে নিই, একসঙ্গে অনেকগুলো বাসন, সেই জন্য আর জড়ো হয় না। আজকে মুড়ি খাওয়ার জন্য ওদের ডাল সেদ্ধ করেছি, একটু জিরে লঙ্কা ভেজে ওইটার সঙ্গে মিশিয়ে দিলাম। এবার মুড়ি খাওয়ার জন্য ছেলেকে ডাকছি, অবস্থাটা একবার দেখুন। বাইরের যে আমাদের দরজাটা আছে সেটার লকটা মাঝে মধ্যে লাগে না, তখন এই শিকলটা দিয়ে চাবিটা দেওয়া হয়। এখন লকটা লাগছে, সেই জন্য ওর বাবা চেনটা ঘরে এনে রেখে দিয়েছে। তো সেই চেনটা দিয়ে আর চাবিটা দিয়ে পুরো সেই মালার মতো করে পরে নিয়েছে। ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এদিকে আমিও ফ্রেশ হয়ে পুজোটা করে নিয়েছি। আর এই যে দেখছেন, কাপড়টা সেই সকালে মেলেছিলাম, এখন মোটামুটি ওই 10টা বাজে, একদমই শুকনো হয়ে গেছে। মায়ের কাপড়টা পরে আমি ঠাকুরকে জলটা দিয়ে দিলাম। এবার আমার শাড়িটা পরে নেব, আর মায়েরটা খুলে রেখে দেবো। লিপসা আর রানায় সকালে তো পড়া তো হয়েই গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন ওই মাসির বাড়ি গেল একটুখানি ঘুরতে। আমার দিদির মেয়ে এসেছে, আবার ওর সঙ্গে ওর মেয়ে এসেছে, ছোট্ট বাচ্চা মেয়ে। আমার মেয়ে আবার খুব ভালোবাসে, তো সেই জন্য গেল ওর সঙ্গে কিছুক্ষণ খেলবে বলে। সকালবেলাকার কাজকর্মগুলো সেরে নিয়ে চুলটা একটু আঁচড়ে নিচ্ছি, আর একটু তেল দিয়ে দিচ্ছি। ফ্যানের হাওয়ায় চুলগুলো এমন উঠছে, আর মুখের মধ্যে এসে ঘামে এমন চিটিয়ে যাচ্ছে যে একটা অস্বস্তিকর ব্যাপার। আর সত্যি কথা বলতে কি, চুলটা আমি প্রতিদিন আঁচড়াইও নি, মাঝে মধ্যে আঁচড়াই, যেমন 2 দিন 3 দিন ছাড়া। সেই জন্য আজকে সকালবেলা আগে মাথাটায় বেশি করে তেল দিয়ে, মানে যাতে না চুলগুলো আর উঠতে পারে, চুলটা ভালো করে আঁচড়ে নিয়ে আর একটা টাইট করে ক্লিপ দিয়ে দিলাম। রান্না বসানোর সময় হয়ে গেছে, কিন্তু রান্না আজকে এখনও বসাইনি। তার কারণ হচ্ছে আজকে ওপরটা পরিষ্কার করব। সেদিনের ভিডিওতে তো আমি দেখিয়েছিলাম ওপরতলাটার কী অবস্থা, তো সেই জন্য আজকে আগে ওপরটা পরিষ্কার করব। প্রতিদিনই ভাবি রান্না হয়ে যাওয়ার পর ওপরটা পরিষ্কার করতে আসবো, কিন্তু আসা হয় না। ওই ঝাঁট দিয়ে কোনো রকমে চলে যায়। তবে প্রতিদিন ঝাঁট দিয়ে চলে গেলে তো হবে না, ওপরটা একটু জামা কাপড় বিছানা সব কিছু ভালো করে গোছাতে হবে। আর খাওয়া দাওয়ার পর বা রান্না করার পর এত রোদ হয়ে যাচ্ছে, উপরতলাটায় এত গরম হচ্ছে যে আর আসতে ইচ্ছে করছে না। সেই জন্য আজকে সকালবেলাকার কাজগুলো সেরে নিয়ে ভেবেই রেখেছি যে আগে ওপরটা ভালো করে পরিষ্কার করব, তারপর নিচে এসে রান্না বসাবো। তাতে যদি একটু রান্না করতে দেরি হয় তো হবে। বালিশগুলো নামিয়ে নিয়ে সারা বিছানাটা আগে ভালো করে ঝেড়ে নিলাম। এই নারকেল ঝাঁটাটা দিয়ে শুধু আমরা বিছানায় ঝাড়ি, প্রত্যেকটা রুমেই আমাদের একটা করে নারকেল ঝাঁটা আছে বিছানা ছাড়ার জন্য। আমাদের বাড়ির নারকেল গাছের এই কাঠি, কাজেই ছোটো ছোটো ঝাঁটাগুলো করতে অতটা গায়ে লাগে না। আর নারকেল ঝাঁটাটা দিয়ে বিছানাটা ঝেড়ে নিলে বেড কভারটা প্রতিদিন তোলার প্রয়োজন পড়ে না। এই ঘরের বিছানাটা গোছানো হয়ে গেছে, এবার যাব ওর বাবার বিছানাটা গোছাতে।
এত মশা হয়েছে, এত জোরে ফ্যানটা চলছে, গুড নাইট দেওয়া থাকছে, তাও মানে মশা আটক হচ্ছে না। তবুও আমরা মশারি টাঙাই না, ওর বাবা দেখছি কালকে মশারি টাঙিয়েছে। ও যে প্রতিদিন টাঙায় তা নয়, কালকে কি হয়েছিল কি জানি, হয়তো মশাটা একটু বেশি লেগেছিল, দেখছি মশারি টাঙিয়েছে। তো সেই জন্য সবার প্রথমে আগে মশারিটা গুছিয়ে নিলাম, তারপরে এই যে বিছানাটা ভালো করে ঝেড়ে দিচ্ছি। খাটের পায়ের তলায় যে ছোট্ট কাঁথাটা ভাঁজ করা আছে, ওইটা আমি যখন ফোন দেখি ওর রুমটাতে গিয়ে মেঝেতে পেতে আর শুয়ে শুয়ে ফোন দেখি। আমরা যে রুমটাতে ঘুমাই সেই রুমটাতে লিপসা আর রানায় ঘুমিয়ে পড়ে। ওদের সামনে যদি আমি ফোনটা জোরে জোরে দেখি তো ওদের ঘুম ভেঙে যাবে, সেই জন্য ওরা ঘুমিয়ে যাওয়ার পর ওর বাবার রুমটাতে এসে আমি মেঝেতে শুয়ে শুয়ে ফোন দেখি। তো সেই জন্য ওই কাঁথাটাও গুছিয়ে রেখে দিলাম। আর এই যে চলে এসেছি এবার লিপসার আর রানাইয়ের পড়ার ঘরটা গোছাতে। বই খাতাগুলোর কি অবস্থা একবার দেখছেন? কোনো সময় একটু বই খাতাগুলো গুছিয়ে রাখে না। সেই জন্য আজকে সকালেই এসেছি এগুলো সব গুছাবো বলে। সবার প্রথমে তো বিছানাগুলো গুছিয়ে নিলাম, এবার লিপসার বইগুলো ভালো করে গুছিয়ে দিচ্ছি। ভালো করে হবে কিনা জানি না, ওই মোটামুটি একটু যাই হোক। যেখানে পড়তে বসে সেখানেই বইগুলো পড়ে থাকে, আবার এখানে টেবিলে যখন বইগুলো খোঁজে তখনও বইগুলো এমনভাবে খোঁজে যে চারদিকে বইগুলো এলোমেলো হয়ে যায়, আর তারপরে আর গুছিয়ে রাখে না। আর এই যে এটা এখন রানাইয়ের টেবিলটা গুছিয়ে নিচ্ছি, সবাই ওই সমান, তবে রানাইয়ের বইয়ের ভাণ্ডারটা একটু কম, ওর বইয়ের ভাণ্ডারটা একটু বেশি, ওর ক্লাসটাও তো একটু বেশি, সেই জন্য। দুটো বিছানা গোছানোর পর দুটো টেবিল গুছিয়ে নিলাম। জামা কাপড়গুলো আজকে আর গোছাবো না, সেগুলো আবার কালকে গোছাবো। এখন এই যে এবার ওপরটা ঝাঁট দিয়ে দিই, তারপর নিচে চলে যাব, কারণ রান্না আছে। এখন তো মনে হয় 11:15 বেজে যাবে। নিচতলার থেকে আমাদের ওপরতলাটাই একটু ধুলোটা বেশি, আর আমার তো একটু ডাস্ট অ্যালার্জি আছে। আমি যখনই ঝাড় দিই ভালো করে মাথায় আর নাকে বেঁধে দিই, তবে অন্য দিন মাথায় বাঁধি না, শুধু নাকটায় বাঁধি। আজকে যেহেতু মাথাটায় একটু আগে তেল দিলাম, তো সেই জন্য মাথাটাতে একটু বেঁধে নিলাম, তা না হলে ধুলোটা গিয়ে তেলের উপর পড়বে। কত নোংরা বেরোচ্ছে ঘরটার থেকে দেখছেন? সবাই ভাববে যে আমি মনে হয় মাঝখানে ঘরটা ঝাঁট দিইনি, কিন্তু প্রতিদিন আমি ওপরটা ঝাঁট দিই, তা সত্ত্বেও এতগুলো করে নোংরা বেরোয় প্রতিদিন। ওদের পড়ার ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেছে, এবার আমাদের বেডরুমটা ঝাঁট দিচ্ছি। এই রুমটা মানে যে রুমটাতে আমরা এখন ঘুমাই, ওই রুমটা অ্যাকচুয়ালি বেডরুম নয়, রুমটা বেশ ছোট। তবে যে রুমটাতে আমি আগে থাকতাম, ওই যে রুমটা এখন ওদের পড়ার ঘর, ওই রুমটা তো উত্তর দিকের রুমটা, গরমের দিনে গরমও হয় খুব বেশি, আবার শীতকালে ঠান্ডাও হয় খুব বেশি। তাই দিদিভাই ওরা চলে যাওয়ার পর থেকে ওই ছোটো রুমটাতেই আমাদের খাটটা নিয়ে এসেছি, আর ওইটাতেই এখন থাকি। ওইটাতে হলে ফ্যানটাও বেশ খাটের মাঝ বরাবর থাকে, আর রুমটাও ছোট, গরমের দিনে তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যায়, আবার শীতের দিনে তাড়াতাড়ি গরমও হয়ে যায়, বেশি ঠান্ডা লাগে না। তো সেই জন্য ওই রুমটাতেই আমরা থাকি। আর ওর বাবা থাকে দিদিভাই রুমটাতে। আগের যে রুমটা দিদিভাই ওরা থাকতো সেই রুমটাতে ওর বাবা থাকে। আমাদের উত্তর দিকের রুমটা এখন ওদের পড়ার ঘর হয়েছে। তবে মেয়ে তো ওই রুমটাতে পড়েই না, তবে ছেলে কিন্তু মাঝে মধ্যে পড়ে। মেয়ে মানে লিপসা আর কি, ও তো চেয়ার টেবিলে বসতেই চায় না, যখনই বসে তখনই খাটের ওপর পড়তে বসে, এক খাট বই মেলে নিয়ে। ওপরতলাটা পরিষ্কার করা হয়ে গেছে। এই যে যখন পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাঁটপাট দিই, চারধার গোছাই, মনে হয় এরকমটাই যদি থাকতো তাহলে বেশ ভালো হতো, কিন্তু সেটা হবার নয়। শুধু আজকের দিনটা সন্ধে পর্যন্ত, কালকে সকাল থেকে আবার এরকমই আরম্ভ হবে। কালকে সকাল বলাটা ভুল, এই মানে কিছুক্ষণ পর থেকেই আরম্ভ হয়ে যাবে, দুপুর থেকেই মোটামুটি। ওপর থেকে চলে এসেছি নিচে এসে আমের আচারটা একটু রোদে দিয়ে দিচ্ছি। সেদিনকে সেই যে বড় গামলাটাতে আচারটা বানানো হয়েছিল, সেই গামলাটা থেকে এখন এই ছোটো গামলাটায় আচার করে নেওয়া হয়েছে। বাংলাতে দাদার বাড়িতে নিয়ে গেছে মা 1 জার, আর বাকিটা যেটা ছিল সেইটা বড় গামলা থেকে ছোটো গামলায় আচার করে নিয়ে এখন রোদে দিয়ে দিচ্ছি। আর 2 দিন রোদে দেব, তারপর আর এটা রোদে দেব না। আচারটা খেতে ভীষণ সুন্দর হয়েছে, আর কালারটাও হয়েছে খুব সুন্দর।
মুড়ি দুটো খেয়ে নিয়ে এবার সোজা চলে এসেছে রান্নাঘর। এদিকে ঘড়িতে বেজে গেছে 11টা 10। যতটা সম্ভব তাড়াতাড়ি এবার আমাকে রান্নাটা করে নিতে হবে। সবজিগুলো কেটে ধুয়ে নিলাম। করলা চচ্চড়ি করব, ঢ্যাঁড়স ভাতে হবে, আর এই যে কুঁদরি ডাঁটা আলু দিয়ে আর তিল দিয়ে তরকারি হবে, পেঁয়াজ দেওয়া হবে তার সঙ্গে। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে বিউলির ডালটাও সেদ্ধ করে নিয়েছি। ডালটা সেদ্ধ করে নিয়ে একটু ডালের কাঁটাটা খুঁড়িয়ে দিলাম যাতে ভালোভাবে পেস্ট হয়ে যায়। 5 ফোড়ন দিয়ে হিং দিয়ে দিলাম, তারপর ডালটা ছকে নিলাম। আদা মৌরি বাটা এখন আর দিই না, এমনি এই ঝিংটাতেই এত সুন্দর গন্ধ হয় আর আদা মৌরি দেওয়ার প্রয়োজন পড়ে না। আদা মৌরি বাটাটা খুব অল্প সময়ের কাজ, কিন্তু বড্ড ঝামেলার মনে হয়, সেই জন্য আদা মৌরি বাটা আর দিই না। ওই একটু হিংটা দিয়েই ছকে দিলাম। আবার কোনো দিন মন গেলে হয়তো একটু দিই। এদিকে ঢ্যাঁড়স সেদ্ধটাও হয়ে গেছে, নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, নামাবার সময় একটু তেল ছড়িয়ে দিলাম। পেঁয়াজ ভেজে নিয়ে এবার আলুটা একটু ভেজে নিচ্ছি, তারপর ডাঁটা আর কুঁদরি একসঙ্গে দিয়ে দেবো। ডাঁটা কুঁদরি দিয়ে দিলাম, আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দেবো নুন আর হলুদ, নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার আরও একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢাকা দিয়ে দিচ্ছি। এদিকে করলা চচ্চড়ির জন্য সরষেটা বেটে নেব। এই অল্প সরষে শিলেতে যতটা ভালো বাটা যায়, মিক্সিতে অতটা ভালো বাটা যায় না, সেই জন্য শিলেতেই আমি বাটি আর একদম মিহি করে আমি বাটি যখনই সরষেটা বাটি। আজকে শিলটায় আপাতত আর কিছু কাজ নেই, সেই জন্য পরিষ্কার করে শিলটা ধুয়ে দিলাম। এবার তিলটা ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। বেশি করে জল দিয়ে আর ছাঁকনি দিয়ে তিলটা ছেঁকে নিলে তলাতে বালিগুলো বেশ সুন্দর জমা হয়ে যায়। তো সেই জন্য তিলটা এবার ছেঁকে নিচ্ছি মিক্সির বাটিটাতে। এটা মিক্সার গ্রাইন্ডারেই বাটবো। এই যে দেখুন কতটা বালি জমা হয়েছে তলাতে। তিলটা বাটা হয়ে গেছে, এবার তিলটা ওই ভাজাটার সঙ্গে মিশিয়ে নাড়াচাড়া করে নামিয়ে দেব। এদিকে লিপসার স্নান হয়ে গেছে, ও এখন ছবি আঁকতে বসেছে। এখন তো স্কুল নেই, সারাদিন কি করবে বাড়িতে, সারাদিন তো আর পড়া যায় না। সেই সকালবেলা একবার পড়েছে আর এখন এই যে ছবি আঁকতে বসেছে। স্কুল না থাকলে এই ফাঁকা সময়গুলো ছবি এঁকেই কাটায়। আর কি করা যাবে, আমাদের এইখানটায় আমরা যেখানটায় থাকি বন্ধু বান্ধবও সেরকম একটা নেই যে খেলবে, তো কী আর করা যাবে, ফাঁকা সময়গুলো এই ছবি এঁকেই কাটায়। আর তা না হলে ভাই বোনে কিছু একটা করে। এই যেগুলো সে তখন ঢাকা দিয়ে রেখেছিলাম, ডাঁটা কুঁদরি আর আলু, এগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার তিলটা দিয়ে ভালো মতো করে ভাজা ভাজা করে নামিয়ে নেব। এদিকে করলা চচ্চড়িটা হয়ে গেছে, একদম শুকনো শুকনো করে করেছি, খেতে মনে হচ্ছে ভালোই হবে। এবার 2 ভাই বোনের জন্য 2টো ডিম ভেজে দিচ্ছি। আজকের রান্না মোটামুটি এই পর্যন্তই, মোটামুটি রান্না শেষ হয়ে গেছে। আজকে রান্না করতে যতটা দেরি হয়েছিল ভাবতেই পারিনি যে সময়ে রান্নাটা শেষ করতে পারবো। ওর বাবা এখনও আসেনি, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এই যে করলা চচ্চড়ি, ডিম ভাজা, এইদিকে ঢ্যাঁড়স ভাতে, আর এই যে বিউলির ডাল, আর নিচটাতে আছে তিলের তরকারিটা। এই যে এইটা গ্রীষ্মকালে আমাদের এই তরকারিটি মাঝে মাঝেই হয়ে থাকে। কখনো ডাঁটা কুঁদরি আর আলু দিয়ে একসঙ্গে হয়, আবার কখনো কুঁদরি আলু দিয়েও হয়, আবার কখনো শুধু আলু পেঁয়াজ দিয়েও হয়। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, ওর বাবা এখনও আসেনি, তাই ভাবলাম যে কিছু বাসন এখন ধুয়ে নিই, মানে ওই রান্না করার পর যেগুলো হয়েছিল আর কি। এখন অমনিই করছি জানেন, যখন যেমন বাসন হচ্ছে অল্প অল্প করে তখনই সেইগুলো ধুয়ে নিচ্ছি, তা না হলে একসঙ্গে অনেকগুলো বাসন জমা হয়ে যাচ্ছে। এই যে রান্না করা বাসনগুলো সব ধুয়ে নিয়েছি, তারপর স্নানটাও করে নিয়েছি। রান্না করা বাসন, গ্যাস, রান্নাঘর সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ওর বাবা এখনও অবধি আসেনি, তাই ভাবলাম যে জামা কাপড়গুলো মেলে দিই। অনেকগুলো জামা কাপড় কেচেছি, তা না হলে আবার থেকে যাবে, মেলা হবে না। সব জামা কাপড়গুলোই মেলে দিয়েছি, তবে শুকনো হবে কিনা জানি না। খাওয়া দাওয়া করে যে বাসনগুলো হয়েছিল সেগুলো রান্নাঘরের কোনায় জমা করে রেখে দিয়েছি। খাওয়া দাওয়ার পর স্নান করে আর বাসন ধুইনি। এখন হচ্ছে সন্ধেবেলা, বরবটি আলু আর পেঁয়াজ একসঙ্গে ভাজছি রুটি খাওয়ার জন্য। পেঁয়াজ দিয়ে যেহেতু এটা ভাজছি, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর লিপসা বাটি নিয়ে এই যে হাজির, এটা খাবে বলে।